দিকে দুপুরে ফের উত্তল সংসদ অধিবেশন। বিএনপি জামাত এনসিপি কঠিন মারামারি হাতাহাতি। সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে মোনাফেক শয়তান বলে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে। ক্ষেপে উঠেছে বিএনপিও। আজ থেকে শুরু হলো বিএনপি জামাত কঠিন যুদ্ধ। আজকে জাতীয় সংসদ একটা অন্য রূপ ধারণ করেছে, যে জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রীতিমতো অভ্যুত্থান করে সংসদ ভবন তার নিয়ন্ত্রণে নিয়ে আসছে। সংসদ তৈরির পর থেকে নিয়ে এমন কাণ্ড হয়তোবা বাংলাদেশের মানুষ আগে পরে দেখেনি। তবে আজকে সংসদে যেই কাহিনী ঘটিয়ে দিল হান্নান মাসুদ, এনসিপি জামাত মিলে, তাতে করে বিএনপির খেল খতম হতে চলেছে হয়তোবা। রীতিমতো সংসদের ভিতর একটা ভয়ানক দৃশ্য আজকে আপনারা দেখবেন। স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। আজকের সংসদ অধিবেশনে বিএনপি এবং জামাতের মুখোমুখি একটা দাওয়া পাল্টা দেওয়া চলছে। নতুন করে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং জামাতের এমপিরাও কিন্তু বসে নাই, বিএনপির সাথে দাওয়া পাল্টা দেওয়া করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে 3টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। কি আছে এই 3টি চুক্তিতে? প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া সফরে গেছেন। এমনকি তিনি মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন। প্রিয় দর্শক, মালয়েশিয়া সফরে গিয়েই কিন্তু তিনি কাজের কাজটি করে ফেলেছেন। মালয়েশিয়া সরকারের সাথে তিনি 3টি চুক্তি ইতিমধ্যেই সেরে ফেলেছেন। কি সেই 3টি চুক্তি, যে 3টি চুক্তির কারণে বাংলাদেশ উপকৃত হতে চলেছে এবং বাংলাদেশের জনগণের জন্য সেই 3টি চুক্তির মধ্যে রয়েছে সুসংবাদ, সেটি আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। এরই সাথে সাথে বাংলাদেশের সংসদ তৈরি হওয়ার পর থেকে শুরু করে আজকে বাংলাদেশের সংসদে এমন একটি ঘটনা হয়েছে, যেই ঘটনাটি বা যেই ঘটনা এর আগে বাংলাদেশের সংসদে কোনোদিনও ঘটেনি। প্রিয় দর্শক, কি সেই ঘটনা যেটি এর আগে কখনোই ঘটেনি, সেটি অবশ্যই আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। এই যে বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যের সাথে কার বক্তব্যের মিল পাওয়া যায় বলেন তো? এর আগে আপনারা এই বক্তব্য শুনেছেন না? শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আলগা মোমেন আপনারা যাকে বলেন, এই আলগা মোমেন কি বলেছিল? বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই যে যার বক্তব্য শুনলেন, এই লোকটা কে জানেন? নাম বলে দেই, জিএম সিরাজ, মানে গুলাম মোহাম্মদ সিরাজ। তো এই গুলাম মোহাম্মদ সিরাজ কোথাকার এমপি? বগুড়া 5 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। যদিও এই বক্তব্যের শেষের দিকে হয়তো তার ভিতরে এই উপলব্ধি হয়েছে, আরে এরকম গাদ্দারি করে ফেললাম দেশের সাথে, একেবারে ভারতের এরকম তেল মারতে গেলাম, একটু তো কিছু বলতে হয়। তারপরে তিনি আবেদন জানালেন, কিন্তু তার আগে তিনি যে বক্তব্য দিয়েছেন এইটাকে আর যাই হোক দেশপ্রেমিক আমরা তাকে বলতে পারি না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বিএনপির এমপি হয়ে এই ধরনের বক্তব্য সে কিভাবে দিল? হ্যাঁ, এটাই সম্ভব, কারণ আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগ ভারতের পা চাটে। বিএনপি যদি একটু একটু না চাটে তাহলে কি হয়? এটা মানায়? ওই যে আব্দুল মান্নানদের মতো এমপি, আলগা মোমেনদের মতো এমপি বিএনপির ভিতরে অভাব নাই। যাই হোক, এইখানে আমার বক্তব্য শেষ। এই ব্যাপারে আপনারা বিচার করবেন। এরকম আরো কত নাটক আপনারা দেখবেন। দ্বিতীয় আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে ডিসি সারোয়ার আলম। নাম শুনেছেন প্রত্যেকেই, তার কার্যক্রম আপনারা দেখেছেন। বাংলাদেশে আমার মনে হয় এই ডিসি সারোয়ার আলমকে চেনে না এমন মানুষ খুব কম। একজন সৎ নিষ্ঠাবান মানুষ। এখন সৎ হলে কি হবে রে ভাই? তাকে সৎ হতে বলছে কে? সারোয়ার আলম, তোমার সৎ হইতে কে বলছে? তুমি জানো না এটা বাংলাদেশ? তুমি বাংলাদেশে সৎগিরি দেখাইতে আইছো। এখানে কি সৎগিরির কোনো দাম আছে? সিলেট থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে, হঠাৎ করে বলা নাই কোয়া নাই তাকে বদলি করে দেওয়া হয়েছে। এই বদলি করে কেন দেওয়া হয়েছে এই ব্যাপারে অনেক অনুসন্ধানী খবর উঠে এসেছে, অনেক তথ্য উঠে এসেছে। প্রথম তথ্য যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, সিলেট শাহজালাল এবং শাহপরানের মাজারে দীর্ঘদিন ধরে যে অনিয়ম দুর্নীতি চলে আসছে, এইটা তিনি ওখানে গিয়েই বুঝতে পেরেছিলেন। মাজারে কোটি কোটি টাকা মানুষ দান করে, মাজারের ডেকের ভিতরে। এইখানে এই টাকাটা কোথায় যায়, কার পকেটে যাচ্ছে, কে কি করছে এই টাকা দিয়ে? কোনো হদিস নাই, কোনো হদিস নাই।
কোন পথে খরচ হচ্ছে, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হচ্ছে, উদ্বৃত্ত টাকা কোথায়, কোনো হদিস নেই। তো তিনি গিয়ে যখন দেখলেন এরকম অব্যবস্থাপনা, এবং এখানে এই মাজারের আড়ালে মাদকের ব্যবসা, এক শ্রেণীর মানুষ, সবাই নয়, এক শ্রেণীর মানুষ সেখানে পুরো মাদকের আড্ডাখানা বসিয়ে রেখেছে। সে চিন্তা করেছে যে এখানে তো এগুলো হতে দেওয়া যাবে না। সে তখন ওইটা বন্ধ করতে গেছে, যে এখানে কোনো মাদকের কারবার এই মাজার কেন্দ্রিক চলবে না। দ্বিতীয়ত, এই যে আয় ব্যয়, এই আয় ব্যয়ের স্বচ্ছতা আনয়নের জন্য তিনি একটা সুন্দর বন্দোবস্ত করে দিচ্ছিলেন, একটা কমিটি করে দিচ্ছিলেন। সেই কমিটি নিয়মিত আয় ব্যয়ের হিসাব দিবেন, টাকাগুলো কোথায় যাচ্ছে, এবং গোপন ওই যে ড্যাগ, ওই ড্যাগ ওইখানে ওইটা ওই মাজারের ওই কয়জন ছাড়া অন্য কারোর খোলার ক্ষমতা ছিল না। তিনি সেখানে একেবারে প্রকাশ্য জনসম্মুখে এই আয়ের টাকা, এখানে এই দানের টাকা বাক্স, নতুন বাক্স এনে দিলেন, যেটা খুলে জনগণ দেখবে, জনগণ সবাই জানবে এখানে কত টাকা আয় হচ্ছে, এই টাকাগুলো কোথায় ব্যয় হচ্ছে, কত টাকা উদ্বৃত্ত থাকছে, এই উদ্বৃত্ত টাকা কোন কোন খাতে ব্যয় হচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। ব্যাস, এদেশে যারা চোর, বাটপার, ইতর, ছেচর, দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ, ওদের তো মাথায় আকাশ ভেঙে পড়েছে, সর্বনাশ, এটা কি হতে যাচ্ছে, ও করছে নাকি, উঠে পড়ে লাগলো। আর এর সাথে তখন এসে যোগ দিল কারা? সারোয়ার আলম আরো যে কাজগুলো করেছিলেন সিলেটে। আপনারা জানেন সিলেট হচ্ছে পাথরের দেশ, এখানে যে পাথর উৎপাদন হয়, এই পাথরের ব্যবসা করে সিলেটের মানুষ কোটিপতি হয়ে গেছে, এবং ঐতিহ্যগত ভাবেই ওইখানের লোকজন ধনী, কারণ আল্লাহর নেয়ামত। এই যে পাথরগুলো, সাদা পাথর, কালা পাথর, এগুলো আল্লাহর নেয়ামত। এই পাথরগুলো আপনারা কিছুদিন আগেও জানেন, 5 আগস্টের পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা কিভাবে পাথরগুলো একেবারে ছাপা ছাপা করে ফেলেছে বিক্রি করে। সেটা আবার রাতের অন্ধকারে ওই যে কিছু আটক করলো, আপনাদের মনে আছে, এগুলো মনে রাখবেন আপনারা, আটক করে আবার ওই জায়গায় রেখে আসলো। তারপরে তো সারোয়ার আলম গিয়ে ওখানে নিয়মিত অভিযান জোরদার করে এটা টোটালি বন্ধ করে ফেলেছে। তো এই যে যাদের রুটি রুজিতে আঘাত পড়েছে, ওদের মাথায় বাস পড়েছে, আকাশ ভেঙে পড়েছে। এবার ওরা এসে এই মাজারের এই লোকদের সাথে যোগ দিল, যোগ দিয়েই সারোয়ার আলমকে ওখান থেকে সরানোর ব্যবস্থা করলো। এবং এদের ক্ষমতাটা কোথায় দেখেন, এই বালু খেকো এবং এই পাথর খেকো, এইগুলোর সিন্ডিকেট এত শক্তিশালী, এত স্ট্রং যে এরা সরকারকেও নড়িয়ে দিতে পারে। ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াইয়া যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই। উনি একটি বক্তব্য রেখেছেন, এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন। আপনি ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বসুন। মাননীয় স্পিকার, আমরা এমন এক মিরাকল সংসদে আছি যে সংসদ আমরা ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা এই সংসদে এসেছি, সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে হচ্ছে, ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করত, ফ্যাসিবাদী সরকার করত, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে। এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার, সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশে আমরা 2024-এর পরবর্তী এতদিন আমরা মব কালচারের কথা বলেছে, যে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় মব কালচার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে গভর্নরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসসে মব সৃষ্টি করে বাসসের এমডিকে বের করে দেওয়া হয়েছে। কেন? সরকার ক্ষমতায় আছে, সরকার কেন মব সৃষ্টি করে বের করতে হবে? সরকার তো তাদেরকে প্রত্যাহার করে নিলেই বা চাকরি চুক্তিভিত্তিক চাকরি বাতিল, নিয়োগ বাতিল করলে হয়ে যায়। এই ক্ষেত্রে সরকার মবের আশ্রয় নিয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে দর্শনের পর হত্যা করা হয়েছে, 118 জন শিশুকে দর্শন করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এবং সারা বাংলাদেশে এই দর্শনের সংখ্যা প্রায় 5 শতাধিক, এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে দর্শনের ঘটনা ঘটেছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম, আমার এলাকায় অভিযোগ উঠেছে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে দর্শন করেছে। আজ পর্যন্ত এটার কোনো সরকারি তদন্ত রিপোর্ট নাই। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা দিবেন কিনা মাননীয় স্পিকার আমি জানি না। মাননীয় স্পিকার, আমাদের এই একটা বাজেটের ঠিক পূর্ব বাজেট ঘোষণার পর দিনই বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয়ে গেছে। চালের কেজি বেড়ে গেছে 7 টাকা, আমাদের তেলের লিটারে বেড়েছে 5 টাকা। কিন্তু হচ্ছে আমরা সরকার বলছে জনগণের আস্থা ফিরে এসেছে,
কিন্তু মাননীয় স্পিকার আমাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দিবেন, আমি এই কথাগুলো বলতে চাচ্ছি জনগণের হয়ে। মাননীয় সদস্য, সম্মানিত বিরোধী দলীয় চিফ হুইপ 7 মিনিট দিয়েছেন আপনাকে সময়, তারপরেও আমার ডিসক্রিপশনে আরো 1 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যাহতি পরেই চালের দাম, ডাইলের দাম বাজারে, খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে, যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে 3টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। কি আছে এই 3টি চুক্তিতে, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দেশ রূপান্তর পত্রিকা। আমরা এখান থেকে জানার চেষ্টা করব বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কোন 3টি চুক্তি সই হয়েছে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল খবরে ফোকাস করা যাক। এখানে দেশ রূপান্তর এই খবরের শিরোনাম করেছে তারেক আনোয়ারের বৈঠকে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। মূল খবরে বলা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় ও গতিশীল করার প্রত্যয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতা এবং বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সহযোগিতা দলিল স্বাক্ষরিত ও বিনিময় হয়। সোমবার 22 জুন মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রা ভবনে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে তাদের যৌথ নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সামগ্রিক বিষয়ে পর্যালোচনা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন দুই শীর্ষ নেতা। প্রতিনিধি পর্যায়ে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগের উদ্দেশ্যে শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন জটিলতায় মালয়েশিয়ায় অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ, বৈধতা প্রদান এবং তাদের ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি যৌথ দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে এই দলিল দুটি হস্তান্তর করেন। বৈঠক ও চুক্তি স্বাক্ষর পর্ব শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। তো এখানে যে চুক্তিগুলো হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই চুক্তিগুলো সন্ত্রাস দমন, সংস্কৃতি বিনিময় এবং মালয়েশিয়ার সমবাজার উন্মুক্ত, পাশাপাশি ওখানে যারা অবৈধ হিসেবে আছেন, মালয়েশিয়াতে যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা দীর্ঘদিন ধরে মানবতার জীবনযাপন করতেছেন, হয়তোবা অবৈধ হিসেবে জঙ্গলে বনে যে যেখানে পারতেছে পালিয়ে হয়তোবা মালয়েশিয়াতে আছে, তো তাদেরকে কিভাবে বৈধ করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করি, বিকজ আমি নিজেও একটি প্রবাসী পরিবারের সন্তান। আমার বাবা একসময় প্রবাসী ছিলেন, আমার ভাই কিংবা পাড়া প্রতিবেশী অনেকেই প্রবাসে আছেন, তাদের দুঃখ দুর্দশা আমি বুঝি, তাদের কষ্টটা আমি বুঝি। সো সেই জায়গা থেকে আমি প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করি, ভবিষ্যতেও তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স,
তিনটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। ইন ডিটেল আপনারা শুনেছেন। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে মালয়েশিয়াতে সফর করছেন এবং এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার প্রথম সফরটি কোন রাষ্ট্রে হবে, কোথায় হবে না। আমরা বিগত 16 বছরে দেখেছি ফেসিবাদী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরগুলো কোথায় হতো। ভারত প্রীতি এবং সেই শেখ হাসিনার তাদের সাথে যে এক ধরনের লিয়াজো মেনটেন করে তাদের রাষ্ট্রে ভিজিট করতেই হবে, এরকম একটা জায়গা আমরা সবসময় দেখে অভ্যস্ত হয়ে এসেছি। সে কারণে বাংলাদেশের প্রতি তাদের আধিপত্য বিস্তার করতে আমরা এক প্রকার দরজা খুলে দিয়ে এসেছিলাম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব প্রধানমন্ত্রীকে যে তিনি প্রথম সফরটি মালয়েশিয়াতে বাছাই করেছেন। এরপরে চায়না সহ বিভিন্ন জায়গায় তিনি যাবেন। অবশ্যই পার্শ্ববর্তী দেশ ভারতেও তার সফর থাকবে, এটা অবাস্তব কিছু নয়, থাকা উচিত। কিন্তু আমাদের যে একটি পররাষ্ট্রনীতি, যেটা হচ্ছে আমাদের আত্মমর্যাদা, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও ছিল, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে পরবর্তী সময়ে অন্যান্য রাষ্ট্র শাসকগণকে দেখেছি সেই পররাষ্ট্রনীতির যে আত্মমর্যাদা নীতি, সেটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, অবৈধ পথে নিজেদের মধ্যে বিশেষ কিছু গ্রহণ করার জন্য তারা নির্ভরশীল হতেন পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে। অবৈধ ভোট হতো, অন্যায়ভাবে জুলুম নির্যাতন হতো, আমাদের দেশের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিত, রাজনৈতিক আধিপত্য বিস্তার করত। তারপরেও আমরা তাদেরকেই মেনে নিতাম। কিন্তু আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে যে তিনি সেখান থেকে বের হয়ে প্রথম সফরটা, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, বিশ্বের মধ্যে একটি অন্যতম আধুনিক বিজ্ঞান মনস্ক মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া, সেই মালয়েশিয়াতে তিনি সফরটা বাছাই করেছেন। সেখানে তার সফরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। প্রথমত হচ্ছে তার সফরটা কোন দেশে করলেন, ওই দেশের চিন্তা চেতনা, রাষ্ট্রীয় আদর্শ কি, তারা কিভাবে বহু জাতীয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে তার দেশের উন্নয়নের কাজে লাগিয়েছেন, তারা কিভাবে ওই দেশের সংসদের যারা সরকার দলীয় এবং বিরোধী দলের নেতা রয়েছেন এবং তাদের বিভিন্ন গোষ্ঠীর যে সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে তারা কিভাবে ব্যবহার করছেন, রাষ্ট্রের উন্নয়নে মালয়েশিয়া কিভাবে এত দ্রুত আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়ার পরেও তারা আমাদের চাইতে উন্নতি লাভ করলেন, এই সবকিছু আমাদের জানার, দেখার, শেয়ারিং করার যথেষ্ট সুযোগ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণে মালয়েশিয়াটায় সফরটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশটা ম্যাক্সিমাম চলছে রেমিটান্স যোদ্ধাদের টাকায়, বিদেশিদের টাকায়। মালয়েশিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেস যেখান থেকে আমরা আর্ন করি, যেই আর্নের টাকা দিয়ে আজকের এই বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আমাদের দেশের যা কিছুই ভাবছি সবকিছু কিন্তু আমাদের এই বিদেশি যোদ্ধা ভাইদের মাধ্যমেই হচ্ছে। তার মানে আমার দেশের সম্পদরা যেখানে অবস্থান করছেন সেই দেশেই তো আমার সবচেয়ে বেশি আগে যাওয়ার কথা। বাংলাদেশের নাগরিক কয়জন ভারত থেকে টাকা ইনকাম করে বাংলাদেশকে সাপোর্ট করছেন? মোটেই নয়। কিন্তু দেখবেন মালয়েশিয়া থেকে যে সাপোর্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যতগুলো দেশ আছে তার মধ্যে সবচাইতে সেরাদের অন্যতম একটি প্লেস। এর কাছাকাছি সৌদি আরব সহ মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেশের সুনাগরিকগণ সেখানে কাজ করছেন। সেটা নিশ্চয়ই আমাদের দেশের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক সাপোর্ট। আমি জনাব তারেক রহমান সাহেবের এই রাষ্ট্রীয় সফরকে কোনো দল বিবেচনা করে কথা বলতে চাই না, কারণ একটি দেশের প্রধানমন্ত্রী যখন যাবেন তখন এটা আমার আভিজাত্যের বিষয়। আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের আজকের এই সফরটা দলমত নির্বিশেষে আমাদের দেশের জন্য আভিজাত্যের, দেশের জন্য সম্মানের, দেশের জন্য একটি আদর্শের। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।